নমস্কার। চামেলির গল্পের তরী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বিশিষ্ট সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা জয়ী গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প জয়ী। এখনকার কথা আলাদা। এখনকার মায়েরা ছেলে বিয়ের নারাজ হলে কান্নাকাটি করা তো দূরের কথা, নিজেরাই ছেলের বিয়ে দিতে অরাজি। মুখে স্পষ্ট স্বীকার না করলেও মনের ভাব এই, খাল কেটে কুমির কে আনবে বাবা। কিন্তু মুরলীধরের যখন বিয়ের বয়স ছিল তখন মায়েরা এত চালাক হয়ে ওঠেননি। নারাজ ছেলেকে রাজি করাতে কান্নাকাটি ঝগড়াঝাটি কোনো কিছুই করতে বাকি রাখতেন না। মুরলীধরের মাও বাকি রাখেননি। তথাপি মায়ের কান্না, বোনেদের অনুনয়, পিতার গাম্ভীর্য এবং পাত্রীর পিতাদের কাকুতি মিনতি কিছুতেই মুরলীধরকে টলাতে পারল না। বন্ধুরা বলল, সাবাস। ততদিনে মুরলীধরের বন্ধুদের সকলেরই বিয়ে হয়ে গিয়েছে, 2-4টি ছেলে পুলেও হতে শুরু করেছে। আর মুরলীধরের পরের বউয়ের জন্যে উপহার কিনতে কিনতে এবং বউ ভাতের নেমন্তন্ন খেতে খেতে বিয়ে বস্তুটার ওপর আরও খানিকটা অরুচি জন্মে গেছে। অভিভাবকরা যখন মুরলীর সম্বন্ধে সম্পূর্ণ হতাশ হয়ে হাল ছাড়লেন, তখন বন্ধুরা বলতে লাগল, না ভাই, তুমি বুদ্ধিমানের মতো কাজ করেছ। ভদ্রলোকে বিয়ে করে? আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সব ছেড়ে ছুড়ে পালাতে ইচ্ছে করে। শুনে মুরলীধর একটু আত্মপ্রসাদের হাসি হেসেছিলেন। সে হাসি উত্তরোত্তর বেড়েছে ঘরে বাইরে সমসাময়িক আত্মীয়বর্গের অবস্থা দেখে। বয়সে অনেকটা ছোট বোনেরাও ক্রমশ রীতিমতো সংসারী হয়ে উঠেছে। শুধু সংসারই বা বলি কেন, সংসার জ্বালায় জর্জরিতই বলা উচিত। তাদের দেখে মুরলীধর নমস্কার করে বলেছেন, উফ। আর ভগ্নিপতিদের জড়ো জড়ো অবস্থা অনুমান করে মনে মনে নিজেকে নিজে পিঠ চাপড়ে বাহবা দিয়েছেন। কারণ যখনই বোনেরা সুপুত্র কন্যা পিত্রালয়ে আসত, ঝামেলা ঝঞ্ঝাটের ঠেলায় দুদিনেই বাপ ভাইকে চোখে সর্ষে ফুল দেখিয়ে ছাড়ত। তা এসব অনেক দিনের কথা। এখন মুরলীধর 50 পার হয়েছেন। মা বাপ গতাসু, বোনেরা কদাচিৎ আসে। আপাতত তিনি ছোট ভাই বউদের সংসারে আইবুড়ো বটঠাকুর হয়ে বিরাজ করছেন। বেশ চলছিল। কিন্তু মুশকিল এই, হঠাৎ মুরলীধরের চিন্তা হয়েছে বুদ্ধির জোরে সংসারের আর 5 জনের থেকে জিতে গিয়ে এমন নির্ঝঞ্ঝাট জীবনটা নিয়ে এতকাল ধরে করলেন কি? এতগুলো বছর যে কাটল কোন ফাঁক দিয়ে, সেটাই তাজ্জব লাগছে। সংসারের পাকে জড়িয়ে না পড়ার জন্যে যারা মুরলীধরকে সাবাস দিয়েছে, তাদের সঙ্গে আর দেখা সাক্ষাৎই হয় না। যদিও বা 9 মাসে 6 মাসে ট্রামে বাসে কি পথে ঘাটে দেখা হয়ে যায়, কুশল প্রশ্নের ওপর দিয়েই কাটে। তাছাড়া মুরলীধরকে কুশল প্রশ্ন ব্যতীত প্রশ্ন করার আর আছেই বা কি? মুরলীধরও অবশ্য সংসারী লোককে যথোপযুক্ত প্রশ্ন করবার ধারাটি ঠিক শেখেননি। হয়তো বড় জোর বলতেন, ছেলেরা কে কি পড়ছে? কটি ছেলে মেয়ে জিজ্ঞেস করতে লজ্জা করে। মনে হয় বন্ধুর সম্বন্ধে এতটা অজ্ঞতা প্রকাশ করা ভালো দেখাবে কিনা। কিন্তু ছেলেরা কি পড়ছে প্রশ্নের উত্তরে যখন শুনতে পান,
বড় ছেলে তো বিএ পাশ করেই অমুক ব্যাংকে ঢুকে পড়েছিল, বছর 2 হলো বিয়ে দিয়েছি। বাড়িতে অসুখ বিসুখের মধ্যেই বিয়েটা হয়ে গেল, কাউকে জানাতে টানাতে পারিনি ভাই। যাই হোক, বৌমাটি আমার বড় লক্ষ্মী। সম্প্রতি একটি খোকা হয়েছে। মেজ ছেলেটা লেখাপড়ায় তেমন সুবিধে করতে পারল না, দিয়েছি একটা কারখানায় ঢুকিয়ে। বলি, যা বেটা, লোহা পিটো গে যা, যেমন মগজ তেমনি তো কাজ হবে। আর সেজ ছেলেটির এই 2nd ইয়ার চলছে। কিংবা যদি শোনেন, আরে ভাই, 2টো মেয়েকে তো তবু সহজে পার করেছি, দেখতে শুনতেও মন্দ ছিল না, কিন্তু এই 3য়টিকে নিয়েই মুশকিলে পড়ে গেছি। রংটাও দিদিদের চেয়ে চাপা, আর বাজারও পড়েছে তেমনি। ঘরের বউ করবে, তার বিএ এমএ পাস হওয়া চাই। কেন বাপু, বউ নিয়ে গিয়েই চাকরি করাবি নাকি? আমাদেরও তো জানো তেমনি কনজারভেটিভ বাড়ি, মেয়েদের কলেজে টলেজে পড়ানোর রেওয়াজ নেই। যাক, হয়ে যাবে একরকম করে। তুমি বেশ আছো ভাই। শুনে তখন যেন হাঁ হয়ে যান মুরলীধর। এরা কোন জগতে বাস করছিল, আর মুরলীধর কোথায় ছিলেন? জীবনের পথে চলতে চলতে হঠাৎ কোথাও খানিক ঘুমিয়ে পড়েছিলেন নাকি? তার মাঝখানে এরা এতটা এগিয়ে গেল। বন্ধু ব্যস্ত হয়ে চলে যায়। মুরলীধরের জীবনে অত ব্যস্ততা নেই। রুটিন বাঁধা কতকগুলো কাজ আছে তার, সেগুলোর জন্যে সময়ও ঠিক করা থাকে। স্বাস্থ্যটা মুরলীধরের খুব ভালো। ভোরবেলা দৈনিক খানিকটা করে হাঁটার অভ্যাসও আছে। আজকাল এই হাঁটার সময়টাতেই নানা চিন্তার ভার মাথায় জমে। যেসব বন্ধুরা বলে, তুমি বেশ আছো ভাই, তাদের ওপর কেমন একটা জাত ক্রোধ অনুভব করেন। মনে হয় এ একটা অন্য ধরনের পিঠ চাপড়ানো। ঠিক চাপড়ানো নয়, পিঠে হাত বুলানো। এই তুমি বেশ আছো ভাই, এর যথার্থ অর্থ করলেই দাঁড়ায়, আহা তুমি কি বেচারা ভাই, সংসার যে কি চিজ একবার জানতেও পেলে না ভাই। এইসব বন্ধুদের অনেক সময় না দেখতে পাওয়ার ভান করে এড়িয়েও যান মুরলীধর। আজ বেরিয়ে বাড়ি ফিরে মুরলীধরের চোখে পড়ল বামন ঠাকুর তখনও বৈঠকখানা ঘরে নিজ নির্দিষ্ট কোণটিতে আপাদমস্তক মুড়ি দিয়ে ঘুমুচ্ছে। দেখে মুরলীধরের আপাদমস্তক জ্বলে উঠল। ক্রুদ্ধ স্বরে ডাক দিলেন, ঠাকুর, ঠাকুর, এই ঠাকুর। ধর্মর করে উঠে বসল ঠাকুরটা। সামনেই বড়বাবুকে দেখে একটু তটস্থ ভান দেখিয়ে বলল, আগে বলি, বেলাটা কত হয়েছে খেয়াল আছে? অত নবাবি এ বাড়িতে চলবে না। বেলা 8টা অবধি ঘুম, লাট সাহেব। ঠাকুর উঠে পড়ে বিছানা গুটোতে গুটোতে বলল, আগে আজ রবিবার, তাই একটু দেরি। কথাটা শেষ করতে পারে না বেচারা। মুরলীধর গর্জন করে উঠলেন, রবিবার তার কি? রবিবার বলে কি হাঁড়ি চড়বে না বাড়িতে? আমার 10টায় ভাত চাই। দমদম করে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। দেখলেন মেজ ভাইয়ের মেয়ে দুটো দালানে পাতা চৌকিতে বসে পা দুলিয়ে দুলিয়ে এক একটা প্লাস্টিকের প্লেটে করে সন্দেশ খাচ্ছে। 7 আর 8 বছরের মেয়ে দুটো, তবু তাদের এই পা দুলিয়ে সন্দেশ খাওয়া দেখে সর্বাঙ্গে যেন বিষ ছড়িয়ে দিল মুরলীধরের। সন্দেশ খাওয়া হচ্ছে, সকালবেলা উঠেই ভীমনাগের সন্দেশ খাওয়া চাই। বাদশাজাদিরা, বউগুলো হয়েছে যেমন লাট সাহেব,
ভাইগুলো কি তেমনি অপদার্থ! ছি ছি, বউরা যা হুকুম করবে তাই জোগাতে হবে। তোরা নিজেরা কি খেয়ে মানুষ হয়েছিলি? সকালবেলা উঠে সন্দেশ মন্ডা দেখেছিস কখনো? কেন, রাতের রুটি খান কতক রাখা যায় না? গু নেই সংসারে? এসব কথাগুলো অবশ্য মনের পর্দায় ফুটে উঠতে থাকে, এতটা প্রকাশের সাহস হয় না। সন্দেশ নিয়ে একটা কথা বলে ফেলে একদিন ভারী অপদস্থ হয়েছিলেন, কিন্তু এতটা রাগ গিলে ফেলাও তো শক্ত। তাই সহসা আর একটা ছুতো করে বড় মেয়েটার নাম ধরে চিৎকার করে ওঠেন, এই পাপড়ি, ফের ওই প্লাস্টিকের থালায় খাচ্ছিস? কতদিন বারণ করেছি, বাড়িতে আর থালা নেই? মেয়েটা সেকালের মেয়ে নয় যে জ্যাঠার ধমকে থতমত খাবে। সে সমান তালে পা দোলাতে দোলাতে উত্তর দিল, মা দিল যে, মা দিল যে। কুৎসিত একটা মুখভঙ্গি করে কণ্ঠস্বরটা একটু নামিয়ে প্রায় ভেঙানোর সুরে কথাটা শেষ করেন মুরলীধর। তা দেবে বই কি, আমি বারণ করেছি যে। দুবেলা ভীমনাগের সন্দেশ জোটে, আর একটা কাঁসার বাসন জোটে না। দৈবক্রমে পাড়ার ময়রার দোকানের মধ্যে ভীমচন্দ্র নাগ ও তস্যপুত্রের দোকানটাই সবচেয়ে কাছে, কাজেই ওটা সহজে আসে। কিন্তু উল্লেখকালে মুরলীধর ওই ভীমনাগের ওপর একটা এমন জোর দেন যেন মনে হয় ওর সন্দেশটা ভয়ানক একটা দুর্লভ বস্তু। ছোট মেয়ে পড়া কি ভেবে তাড়াতাড়ি সন্দেশটা মুখে পুরে প্লেটটা নামিয়ে রাখল, কিন্তু পাপড়ির মধ্যে কোনো বৈলক্ষণ্য দেখা গেল না। বরং মনে হলো জ্যাঠাকে অগ্রাহ্য ভাব দেখাতে আরও টুকে টুকে খাচ্ছে, আর পা দুটো আরও কায়দা করে দোলাচ্ছে। জ্বলন্ত দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে নিজের ঘরে ঢুকলেন মুরলীধর। হ্যাঁ, ঘর একখানা তার আছে, কোণের দিকের সবচেয়ে ছোট ঘরটা, যে ঘরে জানালার বালাই কম, জিনিসের গুনতি বেশি। সংসারের অনেক অপ্রয়োজনীয় বস্তুই এ ঘরে এসে আড্ডা গেড়েছে। এটা কিন্তু আর কারো দোষে নয়। আগে যখন মুরলীধর সর্বদাই আত্মপ্রসাদের সাগরে ভাসতেন আর ভাবতেন আমার কিচ্ছু দরকার নেই, তখন উদারতা দেখিয়ে নিজের বড় ঘরখানি ছোট ভাইকে দান করে বসেছিলেন। কেন কে জানে, এখন যেন এই ছোট্ট ঘরের কাছাকাছি দেওয়াল চারটে চেপে মারতে চায় মুরলীধরকে। এখন মনে হয় ওরা বুঝি ওকে ঠকিয়ে বড় ঘরটা দখল করে বসে আছে। বাজে বাড়তি জিনিসগুলো অবশ্য একদিনে এসে ঢোকেনি, ধীরে ধীরে কখন একটি একটি করে ঠাঁই নিয়েছে এই বেওয়ারিশ জায়গাটায়। ঘরে ঢুকে মুরলীধরের মনে হলো পৃথিবীর সকলে মিলে যেন ওকে উত্ত্যক্ত করবার জন্যই ষড়যন্ত্র করেছে। নইলে এ কি, এর মানে কি? ঠিক মুরলীধরের ঘরের সামনেটাই দরকার পড়ল ওদের। দেখলেন ঘরের সামনের রাস্তার দিকে যে হাত দেড়েক সরু ফালি বারান্দাটুকু দম বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে, সেই বারান্দাটিতে খাসা একটি দড়ি টাঙিয়ে 4টি কাঁথা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা নতুন। বারান্দার রেলিংয়ে ছোট বৌমার ছোট খোকার ভিজে তোষক, ভিজে কাঁথা দেওয়া হয় বটে, কারণ বারান্দাটা পূর্বমুখী, সকালে রোদ আগে আসে। রাস্তার ধারে এসব বিশ্রী জিনিস দেওয়াটা মনে মনে মোটেই সমর্থন করেন না মুরলীধর। শুধু ছোট বৌমার ফোঁস করে উঠবার ভয়ে বলেন না কিছু। কিন্তু এ যে পার্মানেন্ট ব্যাপার,
সকাল সন্ধে উদয়াস্ত কিছু না কিছু ঝুলবেই নিঘাত। আর দড়িটাও টাঙানোও হয়েছে তেমনই সভ্য করে। দরজা দিয়ে বেরোতে গেলে নাকে ঘষ্টাবে। ইচ্ছে হলো দড়িটা পট করে টেনে ছিঁড়ে কাঁথাপত্র সমেত তাল পাকিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেন। হায়, মানুষের সব ইচ্ছে যদি পূরণ করা সম্ভব হতো। সব ছেড়ে সামান্যতম ইচ্ছেটুকুই কি পূরণ হয়? ওই ইচ্ছেটার পরই মনে হলো, দূর ছাই, কিছু বলবো না। কিন্তু সে বৈরাগ্যের জন্যে মনের যে স্থৈর্যের প্রয়োজন সেটা খুঁজে পেলেন না। খানিকক্ষণ ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন, অনেকটা খাঁচার বাঘের মতো রুদ্ধ আক্রোশে। হঠাৎ চোখে পড়ল ছোট ভাইয়ের বড় ছেলেটা যাচ্ছে সামনে দিয়ে, আর দেখলেন টার্গেট রয়েছে অদূরেই। ভারী গলায় হুমকি দিলেন, অভি! অভিমন্যু যেতে যেতে মুখ ফিরিয়ে তাকালো। মুরলীধর একটু ব্যঙ্গ মিশ্রিত তিক্ত হাসি হেসে বললেন, হ্যাঁ রে, এখানে এমন সুন্দর করে দড়ি টাঙিয়েছে কে রে? অদূরবর্তিনী টার্গেটের অঞ্চলের আভাসের দিকে আর চোখে চেয়ে মুরলীধর পূর্ব সুরেই বললেন, বাড়িটার বেশ বাহার খুলেছে না রে? বাহার না হাতি? মন্তব্য প্রকাশ করল অভিমন্যু। কেন, বেশ তো। দেখলেন আভাস একটু স্পষ্টতর হল। মুরলীধর কথা শেষ করতে উদ্যত হলেন। বেশ পাড়ার লোক জানতে পারবে তোদের ঘরে কত কত বাহারে বাহারে কাঁথা আছে। তোর ভাইয়ের কি চমৎকার ছিটের। উদ্যত কথা মুখের মধ্যে আটকে ফেলে থমকে গেলেন মুরলীধর। থতমত খেয়ে তাকিয়ে রইলেন। দেখলেন সহসা ছোট বৌমা দুম দুম করে এসে ভাসুরকে প্রায় ঠেলে দিয়ে ঘরের মাঝখান ধরে বারান্দায় গিয়ে পড়েছেন। এরপর যা হলো সে আরও চমৎকার। চমৎকৃত মুরলীধর দেখলেন তার কনিষ্ঠা ভ্রাতৃবধূ বড় বটঠাকুরের অন্তর্নিহিত ইচ্ছাটি কেমন করে না জানি জানতে পেরে আধা আধি পূরণ করে ফেলেছেন। টাঙানো দড়িটা পট করে ছিঁড়ে তাল পাকিয়ে রাস্তায় নিক্ষেপ করেছেন, শুধু কাঁথাগুলি নিজের কাঁধে তুলে নিয়ে। যেমনভাবে এসেছিলেন তেমনিভাবে চলে গেলেন ছোট বৌমা, নির্বাক মহিমায়। আর বাকশূন্য হয়ে তাকিয়ে থাকলেন মুরলীধর, নিজের গালে নিজে চড় মারবার ইচ্ছে ভুলে। অন্যদিন হলে হয়তো এই দমিত ক্রোধ গিলে ফেলে তার ওপরেই দুথাবা ভাত ডাল গিলে অফিস চলে যেতে হতো। কিন্তু আজ রবিবার, আজ ছুটি। অন্তত এক্ষুনি এই মুখ নিয়ে হেঁট মুন্ডে খেতে বসতে হবে না। ভাবলেন, দূর ছাই, কোনোখানে চলে গিয়ে বসে থাকি গে, যেখানে হোক। বেলুর, দক্ষিণেশ্বর, কাঁকুরগাছি, নিদেন পক্ষে পরেশনাথের মন্দির। চুপচাপ বসে থাকা নিয়ে কথা। একদিন ভাত না খেলে মানুষ মরে না। 4 পয়সার চিনে বাদাম খেয়ে দিন কাটিয়ে দেওয়া যায়। যে কথা সেই কাজ হিসেবে ছাড়া জামাটা ফের গায়ে চড়িয়ে পকেটে পাথেয় কি আছে সেইটা দেখে নিতে গিয়ে মনে পড়ল আজ রবিবার। আজ তিনি গেরস্তর বাজার করে দেন। আধমনটাক আলু আর মোটা রকমের বাজার রবিবারে কিনে রাখলে সপ্তাহের বাকি কটা দিন চাকর ছোঁড়াকে দিয়েই চলে যায়। এটি মুরলীধরের শখ ও সংসারের দেয় টাকাটার ওপর এ খরচটি তিনি স্বেচ্ছায় বহন করেন। তাই তো, তবে কি বাজারটা করে দিয়ে যাব? মুরুগ্গে, তাই ভালো। বৈরাগ্যের পাথেয়র হিসেব রেখে
বাজারের মোটা টাকাটি সঙ্গে নিয়ে নেমে এলেন মুরলীধর। উদ্দেশ্য বিনা হাঁক ডাকে ছোঁড়া চাকরটাকে সংগ্রহ করবেন। কিন্তু চলতে গিয়ে পা থেমে গেল সিঁড়ির মাথায়। শুনলেন মেজ বৌমা বামুন ঠাকুরকে উদ্দেশ্য করে বলছেন, বেশ তো ঠাকুর, যাবে যাও। আমাকে বলতে এসেছো কেন? বড়বাবুকে বলে যাও। খাবে কম, দুধ দেবে বেশি, এমন গরু যদি তিনি জোটাতে পারেন তো জুটিয়ে আনেন যেন। আমার কি, আমি তো আজ বাপের বাড়ি যাচ্ছি। ঠাকুরের পরবর্তী কথাটা আর কানেও গেল না তাঁর। চাকরটাকে অনেক খোসামত করেও পাওয়া গেল না। সে প্রথমে মেজমার ঘর মুছবে, তারপর ছোট মার ছেলে ধরবে, তারপর চায়ের বাসন ধুয়ে দেবে, তারপর ইত্যাদি ইত্যাদি। এত সকালে যে বড়বাবু বাজার যেতে ডাকবেন তাকে জানত। কথাটা সত্যি, অন্যদিন অপেক্ষা সকাল রয়েছে আজ। দূর ছাই, কলকাতা শহরে কি একটা মুটে নেই? পিছন থেকে পরাগ ডাকল, জ্যাঠাবাবু বেরিয়ে যাচ্ছেন যে, আপনার চা হয়েছে। ও, আজ এখনো চা খাওয়া হয়নি? হঠাৎ এতক্ষণের পুঞ্জীভূত ক্রোধ পড়ল গিয়ে চায়ের ওপর। বললেন মুরলীধর, রেখে দিতে বলো গে, দরকার নেই। ঠান্ডা হয়ে যাবে যে। যাক, বলে জুতোর সন্ধানে এদিক ওদিক তাকাতে থাকেন। এইমাত্র এখানে ছেড়ে গেছেন, এখনই উধাও। বোধহয় দালান মোছার সময় ঝি এসে সে বস্তুটিকে অনাবশ্যক বস্তু হিসেবে তুলে নিয়ে কয়লার গাদায় নিক্ষেপ করেছে। মেজবাবু ছোটবাবুর জুতোর মতো শৌখিন জুতো নয়, নেহাতি জুতো মাত্র কি না। অনেক চেষ্টায় খুঁজে বার করেছেন। ঠিক সেই সময়ে ছোট ভাই এসে কাছে দাঁড়ালো। দাদার এত কাছাকাছি এসে দাঁড়াতে বড় দেখা যায় না তাকে। কৃতার্থমনা মুরলীধর এতক্ষণের সমস্ত উত্তাপ ভুলে প্রত্যাশিত চোখে ছোট্ট ভাইটির মুখের দিকে তাকালেন। এই ভাইটি ছেলেবেলায় তার বড় আদরের ছিল। মার কাজ ছেড়ে বদ্দার বিছানায় শুতে আসত। বদ্দার সঙ্গে এক পাতে খেতে না দিলে পেট ভরত না। মুরলীধর তাকালেন, দেখলেন সে মুখে জলদ গম্ভীর। সেই জলদ গম্ভীর মুখ থেকে যে মৃদু শব্দটি উচ্চারিত হয় সেটি জলদ নির্ঘোষের মতোই শুনতে লাগে মুরলীধরের কানে। বড়দা, তুমি কি চাও না আমরা এ বাড়িতে থাকি? বড়দা শঙ্কিত দৃষ্টিতে তাকালেন। অনেক দিন অনেক কারণেই এটা আমার মনে হয়েছে, তবু চুপ করেই ছিলাম। কিন্তু খোকার কাঁথা ছুঁড়ে ফেলে দেওয়া পর্যন্ত যখন এগিয়েছে, তখন আর কি করে চুপ করে থাকা যায়? খোকার কাঁথা ছুঁড়ে ফেলে দেওয়া আমি ফেলে দিয়েছি? হাতে করে না করলেও করা যায় বড়দা। আচ্ছা বেশ, তোমার মনোগত ইচ্ছেটা জানা থাকলো। নিজের মনোগত ইচ্ছেটাই ঘুরিয়ে জানিয়ে দিয়ে চলে গেল ছোট ভাই বংশীধর। তবু বাজারে গেলেন মুরলীধর। বেছে বেছে বড় দেখে আধমনের জায়গায় 30 সের আলু কিনলেন। কিনলেন ডজন 2 ডিম সাংসারিক স্টক হিসেবে। তারপর দেখে শুনে ভালো ভালো মাছ কিনলেন। বংশীর মেজ ছেলেটার পেট খারাপের ধাত, তার জন্য শিঙি। পাপড়িরা কাঁটা মাছ খেতে পারে না, তাদের 2 বোনের জন্যে বড় চিংড়ি। গেরস্তর কাটা রুই আর ইলিশ। তাছাড়া তরি তরকারি সব কিছু গুছিয়ে কিনে একটা মুটের মাথায় চাপিয়ে ফিরে এলেন বাড়িতে চুপি চুপি চোরের মতো। পাপড়িকে ডেকে বললেন, কই রে, মাকে বলগে আমার চাটা দিতে।
তখন যে বললেন খাবেন না। তখন একটু কাজ ছিল কি না? অনেকক্ষণ আগের তৈরি ঠান্ডা চাটা দ্বিতীয়বার গরমে যে তিক্ততা অর্জন করেছিল, সেই তিক্ততার স্বাদ শুধু জিভে নয়, মনেও বহন করে বেরিয়ে পড়লেন মুরলীধর। বেলুর, দক্ষিণেশ্বর, কাঁকুরগাছি, পরেশনাথের মন্দির কোথাও নয়, এক বন্ধুর বাড়ি। কদাচ কখনো এখানেই আসা যাওয়া আছে। বন্ধুর স্ত্রী আগে কথা বলতেন না, ঘোমটা দিতেন। শাশুড়ি মারা গিয়ে পর্যন্ত ঘোমটা খুলেছেন। এত বড় লোকটাকে নতুন করে ঠাকুরপো বলতে লজ্জা করে, তাই বলেন চৌধুরী মশাই। বললেন, কি খবর চৌধুরী মশাই যে? অনেক দিন পরে? আসুন আসুন। তারপর বাড়ির খবর ভালো তো? ভাই ভাইপোরা ভালো আছে? চলে যাচ্ছে একরকম। দেবেশ নেই? আর বলবেন না, তিনি তো এখনো বিছানায়। বিছানায়? ধরাস করে উঠল বুকটা। মুরলীধর ভয়ে ভয়ে বললেন, কেন, কিছু অসুখ টসুখ? না না, অসুখে নয়, সুখে। দেবেশ গৃহিণী হেসে ওঠেন। রবিবার পালন করছেন, রাত্রিরে বলে শুয়েছেন, সকালে কেউ আমাকে ডিস্টার্ব করো না, আমি যত ইচ্ছে ঘুমোবো। আমিও তেমনি ঘরের জানলা দরজা বন্ধ করে রেখে এসেছি, দেখি কত ঘুম ঘুমোতে পারেন। তাহলে আজ না হয় চলি, কুণ্ঠিত হাস্যে নিবেদন করেন মুরলীধর। কিন্তু বন্ধুপত্নী নাকচ করে দেন সেই নিবেদন। তিনি বলে ওঠেন, চলি মানে? কেন, আপনার বন্ধুটি বাদে বাক্যালাপের উপযুক্ত লোক বুঝি আর নেই এ বাড়িতে? আপনার এই মনোভাবটি আমার পক্ষে দস্তুর মতো অপমানজনক, তা জানেন। বসুন, চায়ের কথা বলে আসি ঠাকুরকে। আমাদের মাতা পুত্রের অবশ্য ইতিমধ্যে প্রথম সংস্করণ হয়ে গেছে, আপনার অনারে দ্বিতীয় সংস্করণ হবে। কি খাবেন চায়ের সঙ্গে? পাঁপড় ভাজা, নুন মরিচ দিয়ে আলু সিদ্ধ? আমি আজকাল সকালে ওই জলখাবার বরাদ্দ করে দিয়েছি। কর্তাগিন্নি, বামুন চাকর, ছেলে মেয়ে সব। সকালবেলা এক হাঁড়ি আলু সেদ্ধ হলো, ব্যাস নিশ্চিন্ত। তা নয় তো সেই টোস্ট করো, মাখন লাগাও, মহা হ্যাঙ্গামা। নিজের খুশিতেই কথা কয়ে যান ভদ্র মহিলাটি। ঝরঝর করে ঝরে পড়ে বাক্যধারা। চায়ের কথা বলতে গিয়ে খুব সম্ভব কর্তার সুখনিদ্রা ভঙ্গ করে আসেন দেবেশ জায়া। কারণ একটু পরেই সদ্য মুখ ধোয়া মুখ নিয়ে দেবেশবাবু এসে বসেন। বেশ খানিকক্ষণ গল্প চলে, যদিও অধিকাংশ গল্পই সংসার জ্বালার। দেবেশবাবুই বেশি বলেন, কিন্তু বলাটা যে খুব জ্বালায় জর্জরিত ভঙ্গিতে বলা হয় তা নয়। মনে হয় এরা স্বামী স্ত্রী যেন ইচ্ছে করে কৌতুক করছে, নইলে জ্বালার আলোচনায় ক্ষণে ক্ষণে এমন হাসি বিচ্ছুরিত হয় কেন? মুরলীধরও অবশ্য সে হাসিতে যোগ দেন, কিন্তু সে যেন ফাঁকা ফাঁকা, যেন সার্সি বন্ধ জানালার ও পিঠে দাঁড়িয়ে আছেন তিনি। সব কিছু দেখতে পাচ্ছেন পরিষ্কার, কিন্তু স্পর্শ করতে পারছেন না কিছু। অনেকক্ষণ এদের বাড়ি কাটিয়ে উঠে পড়লেন মুরলীধর। বন্ধু হাই তুলে বললেন, আমিও বেরোই এবার, এতক্ষণ তো ছুটি বলে আয়েশ করা গেল, অতঃপর ঘানি গাছে জুটতে হবে তো। কই, আর এক পেয়ালা জুটবে নাকি? দেবেশ গৃহিণী শাসনের সুরে বলেন, আবার তোমার না বেশি চা খাওয়া বারণ? তৃতীয় ব্যক্তির উপস্থিতি ভুলে দেবেশবাবু বয়সানুচিত ভঙ্গিতে প্রশ্ন করেন, আর নিজে? আমার বারণ শুনতে বয়ে গেছে, বাঙালির মেয়ে সহজে মরে না,
কি বলেন চৌধুরী মশাই? 40 পার করে আনলে তারপর আর কোনো বঙ্গনারীকে 80-র আগে মরতে দেখেছেন আপনি? 40-এর আগে যখন মরতে পারলাম না, তখন তুচ্ছ 2 পেয়ালা চায়ের ঢেউতে কি আর শিকড় ছিঁড়ে ভেসে যাব? আরও 40-এর আগে পৃথিবী থেকে নড়ায় কে? অজস্র কথা বলেন মহিলাটি। আশ্চর্য, খারাপ তো লাগছে না। কিন্তু বাড়িতে বেশি কথা শুনলেই গায়ে যেন বিষ ছড়ায়। ভাই ভাই বউদের হাস্য পরিহাস কানে গেলে মনে হয় যেন ওরা মুরলীধরকে অপমান করছে। এদের বাড়ি রোজ বেড়াতে এলে কি হয়? বেশি নয়, দৈনিক খানিকক্ষণের জন্যে। ধরো সকালে বেড়াতে এসে চাটা এদের বাড়িতে খেয়ে গেলেন, অবশ্যই তার প্রতিদানে উপহার দিয়ে পুষিয়ে দেবেন, বরং বেশি ছাপিয়েই দেবেন। শুধু চায়ের সময়টুকু বাড়ির চাটা মনে করেই যেন বিরক্তি আসে। মুরলীধর যখন বেরিয়ে ফেরেন তখন ওদের খাওয়া হয়ে যায়। মুরলীধর একা বসে খেয়ে নেন, কোনোদিন বাইরে ঘরে। বাঁধা বরাদ্দ 4খানা করে থিন অ্যারারুট বিস্কুট থাকে। চায়ের প্লেটটারই পাশে প্রায়ই খানিকটা করে চা ছলকে পড়ে ভিজে যায় বিস্কিটগুলো। ছোট মেয়ে দুটো কি ছোঁড়া চাকরটা এরাই কেউ এনে ঠক করে বসিয়ে দিয়ে যায়। না, প্রাতরাশে কোনো নতুনত্ব দেখতে পান না। আর দ্বিতীয় প্রস্তর চা নিয়মী মুরলীধর তা ভাবেনি না। আর দ্বিতীয় মনে আছে, শুধু একদিন কবে যেন সর্দি হয়েছিল বলে বাড়তি একবার চায়ের আবেদন জানিয়েছিলেন। তারপরই মেজ বৌমার শানানো কণ্ঠ কানে এলো, ঠাকুর, ভাত বসাবার আগে বড়বাবুর জন্যে আর একবার চায়ের জল চাপিও। ছোট বউ, বড় ঠাকুরের চায়ে আদা দিতে হবে। আদা নেই কেন? কাল যে অতটা আদা ছিল ঝুড়িতে। সব কালকের আলুর দামে দেওয়া হয়ে গেছে। বেশ বাবা, রোজ থাকে, কারুর আদার চা খাবার ইচ্ছে হয় না, আজ নেই গো, আর আজই দরকার পড়ল। আশ্চর্য তুক আছে বাবা এ সংসারে। কেষ্টা, কেষ্টা, বড়বাবুর চায়ের জন্যে 2 পয়সার আদা এনে দে দিকি। কেষ্টা বাড়ি নেই? এখন আবার গেল কোন চুলোয়? না বাবা, আমারই হয়েছে যত ঝামেলা। ঠাকুর, তুমি একবার হাত খালি করে যাও দিকি। বড়বাবুর চায়ের জন্যে আদা নিয়ে এসো 2 পয়সা। এনে একেবারে একটু ছেঁচে ফুটন্ত জলে ফেলে দিও। পরাগ, এই পয়সা দুটো ঠাকুরকে দিয়ে আয় দিকি। শুনতে শুনতে যেন ক্লান্ত হয়ে পড়েছিলেন মুরলীধর। তবু সেই আদার চা না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবার সাহস হয়নি। সেই না খাওয়ার কৈফিয়ত তাহলে হয়তো ছোট ভাইদের কাছেই দিতে হবে। অনেক সময় ভেবে দেখেন মুরলীধর, বুঝতে পারেন না কেন এরা অমন করে, কেন সহ্য করতে পারে না তাকে। অথচ মোটা মাইনের চাকরি তিনি করেন এবং সে টাকার প্রায় সবখানি মেজ ভাইয়ের হাতে তুলে দেন। তাছাড়া রাত দিনই ভাইপো ভাইজিদের এটা ওটা কিনে দিচ্ছেন। নিজের খরচ বলতে তার কী বা আছে? আর দেন যে সেও ভালোবেসে যতটা না হোক অনেকটা ভাইদের মন রাখতে। তবু মন পান না। কে জানে কোথায় কি গলদ? কে জানে কেন নিজের বাড়িতে নিজেদের সংসারে এমনভাবে দাবি হারালেন? আর কবেই বা হারালেন? না, ও বেটা বেটিদের আর কিছু দেব না। মনে মনে এই সংকল্প বাক্যটি উচ্চারণ করে
দোকানির দিকে হাত বাড়িয়ে দিলেন মুরলীধর। ভালো এক টিন বিস্কুট আর একটা চকোলেটের বাক্স কিনবেন। এ তিনি দেবেশের বাড়ি নিয়ে যাবেন। পরপর কদিন ওদের বাড়ি গিয়ে চা খেয়ে এসেছেন। প্রথম দিন চায়ের অনুপান হিসেবে নিয়ে গিয়েছিলেন ডালমুটের ঠোঙা। উচ্ছ্বসিত আনন্দে গ্রহণ করেছিলেন দেবেশ জায়া। বলেছিলেন, যাই বলুন, আপনার মধ্যে কিন্তু এখনো তারুণ্য আছে চৌধুরী মশাই। ভেবে চিনতে কেমন উপহারটি আবিষ্কার করেছেন। বেশ করেছেন, কতদিন যে খাওয়া হয়নি। আপনার বন্ধুটি মহা স্বার্থপর কি না, নিজের দাঁত খারাপ হওয়া পর্যন্ত ডালমুট চিনেবাদামের নামই ভুলিয়ে দিয়েছেন। কেন, ছেলেকে দিয়ে আনাতে পারেন না? বোকার মতো এই কথাটি উচ্চারণ করেছিলেন মুরলীধর। বলেই বুঝেছিলেন তেমন জুৎসই হল না কথাটা। দেবেশ জায়া মিষ্ট হাসি হেসে চটপট উত্তর দিয়েছিলেন, না, শুধু তারুণ্যেই নয়, আপনার মধ্যে এখনো শিশুত্ব রয়েছে চৌধুরী মশাই। এই যে আমি আপনাকে চা এগিয়ে দিলাম, এই দেওয়াটা যদি আপনার জেঠিমা দিতেন, ঠিক এ আস্বাদ পেতেন। যাই হোক, অপূর্ব লেগেছিল সেই সকালটি, মোহময় সুন্দর। সেদিন ভুলে গিয়েছিলেন মুরলীধর 50 পার হয়ে গিয়েছে তার। সেই দিন থেকে কি যেন এক নেশা ধরেছে। সমস্ত কাজের অন্তরালে সমস্ত দিন মনটা তৃষিত হয়ে থাকে সেই এক পেয়ালা চায়ের জন্য। সমস্ত চিত্ত উন্মুখ হয়ে থাকে সেই ঘণ্টাখানেক সময়ের জন্য। সমস্তক্ষণ ভাবতে থাকেন কাল কি উপঢৌকন নিয়ে যাবেন সঙ্গে। এ এক অনাস্বাদিত স্বাদ। জীবনে কত ছোট ছোট ছেলে মেয়েদের হাতেই তো চকোলেটের বাক্স ধরে দিয়েছেন। ভাইপো ভাইঝি, ভাগ্নে ভাগ্নি, ভাগ্নিদের ছেলে মেয়েকে পর্যন্ত। কই এমন আবেগময় আনন্দ তো অনুভব করেননি কখনো, যেমন করছেন দেবেশের ছোট ছেলে মেয়েদের হাতে দিয়ে। গতকাল এক বাক্স চকোলেট নিয়ে গিয়ে লজ্জায় পড়ে গিয়েছিলেন। দেখলেন দেবেশের বড় মেয়ে এসেছে শ্বশুর বাড়ি থেকে, তার ছেলেটি রয়েছে। ভাবতে ভাবতে চললেন, গিয়েই বড় মুখে করে হাঁক পাড়বেন, নাতি সাহেব কই, নাতি সাহেব। পরবর্তী আনন্দোচ্ছল দৃশ্যের ছবি চোখের ওপর ভাসতে থাকে। ভাসতে থাকে না, নিজেই তিনি আঁকতে থাকেন। না, সেদিন আর সে উপঢৌকন দেওয়া হয়নি দেবেশের নাতিকে। হবে কি করে? দেবেশের দরজায় ঢুকতে গিয়ে অন্তরিক্ষ থেকে বাজ পড়েছিল মুরলীধরের উপর। ঢুকতে গিয়ে বুঝতে পারেননি। সেই বাজের চেহারাটা এই, নাও চাটুকু খেয়ে নাও দিকি, এক্ষুনি তো তোমার বন্ধু রত্নটি এসে হাজির হবেন। যা শুরু করেছেন, একদিন আর নিজেরা নিজেরা একটু শান্তি করে চা খাবার জো থাকছে না। বিয়ে না করলে কি লোকে এত ভোতাও হয়ে যায় গো? এতই যদি প্রাণ মন খাঁ খাঁ করে, পরের সংসারে নাক গলিয়ে লাভ কি? করো না বাপু একটা বিয়ে, এখনো সময় আছে। খুঁজলে আজকাল 30-40 বছরের কনেও পাওয়া যায়। ঝরঝর করে ঝরে পড়ছে বাক্যধারা। যাক, অনেক মূল্য দিয়ে একটি প্রশ্নের উত্তর পেয়েছেন মুরলীধর। উত্তর পেয়েছেন কেন তাকে বাড়িতে কেউ সহ্য করতে পারে না। অবান্তর মুরলীধর অন্যের সংসারে নাক গলিয়ে বসে আছেন, কিন্তু না থেকেই বা যাবেন কোথায়?
সংসারে আর 5 জন বোকা লোকের চাইতে অনেক বেশি চালাক, আর অনেকের চাইতে জিতে যাওয়া মুরলীধর ক্রমাগত ভাবতে থাকেন সব ছেড়ে ছুড়ে পালাতে ইচ্ছে হলেই বা পালানো যায় কোথায়। অন্তত যতদিন না রিটায়ার করছেন ততদিন তো হাত পা বাঁধা। মেজ ভাইটার যে রোজগার কম, আর 3 মেয়ে, এ কথাটা তো কিছুতেই মন থেকে তাড়ানো যায় না। অবসর গ্রহণের সময়ে এগিয়ে আসছে ভেবে আতঙ্ক হয়। নিষ্কর্মা সেই জীবনটা নিয়ে করবেন কি তখন? কিন্তু যা খুশি করবার স্বাধীনতা থাকলেই কি যা খুশি তাই করা যায়? নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে, আরও এমন সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার আর হাইপ করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।